বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভায় উপস্থিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার নেতৃবৃন্দ, উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা এবং আমার দলীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, কেন এসেছি জানেন তো? কেন বলেন তো? কি কেন এসছে বলেন তো ভাই? ওই যে দূরে দাঁড়াচ্ছেন, হ্যাঁ, খাল খননের জন্য। কি নাম খালটার? পাতালি খাল। এই খালটা কিন্তু আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছে, এই খালটা প্রথম খনন করেছিলেন আজকে থেকে 50 বছর আগে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় ভাই বোনেরা, এই খালটি আমরা এই জন্য খনন করতে চাই, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নির্বাচনের আগে শুনেছিলেন যে আমরা দেশের মানুষের সামনে বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা দেশের জন্য কতগুলো কাজ করতে চাই এবং কি কি সেই কাজগুলো। সেই কাজগুলো ছিল আজ যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করলাম আমরা। এইরকম দেশে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচির কাজ শুরু করতে চাই, পুনর্খননের কাজ শুরু করতে চাই এবং ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে। এই এলাকার প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। এইভাবে চিন্তা করুন, সারা বাংলাদেশে যদি আমরা যেই খালগুলোকে লক্ষ্য করেছি সেই খালগুলো যদি খনন এবং পুনর্খনন করতে পারি, তাহলে চিন্তা করুন এই একটি এলাকাতেই এই 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ এই পানির সুবিধা পাবে। তার মধ্যে 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই, সরাসরি যারা কৃষক, তারা সেই সুবিধা পাবে এই একটি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন, আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। আমরা আগেই বলেছি, সব সময় বলছি, আজকেও বলছি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। এই কথাটা আমরা বলেছিলাম। আপনারা জানেন 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি, এই বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে এই গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য।
আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে গঞ্জে মিলিয়ে বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ, খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এখন এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা, তারা যাতে আরো শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব, সেই ব্যবস্থাও আমরা রেখেছি এই বাজেটের মধ্যে। এবং একই সাথে এই যে বাংলাদেশের শতকরা 70% মানুষ, অন্তত 70% মানুষ যে গ্রামে বসবাস করে, এই গ্রামের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবার ঘোষণা দিয়েছি। এবং যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটু আগে বলেছেন যে ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে বাজেট ঘোষিত হয়েছে 2 দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্স গুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করত, তাহলে তার যেখানে প্রায় 1.25 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠায় নেবার পরে আগামী জুলাই মাস পর থেকে ইনশাল্লাহ সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আসে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে। তার ফলে এখন প্রায় 800 থেকে 8,000 টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটি। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। আজকে সকালবেলায় আসার সময় যখন আমি প্লেনে করে এই কক্সবাজার আসছিলাম, তখন আমি প্লেনে বসে বসে পত্রিকাগুলো দেখছিলাম যে কি কি সংবাদ করেছে। অনেকগুলো পত্রিকাতে আমি দেখলাম, পত্রিকাগুলো নিউজ করেছে প্রতিবার বাজারের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু
আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। কেই সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি বিষয় এখানে বাজেটের মধ্যে উল্লেখ করেছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সাথে সাথে একই সাথে আমাদেরকে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে, এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। এই 20 কোটি জনগণ যারা দেশের মালিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? জনগণের বন্ধু তারা হলো না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয় এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে দেখেছি জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রথম আমরা চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেমন অতীতেও চেষ্টা করেছে, আপনারাই বলেছেন এইখানে শহীদ জিয়া খাল খনন করেছিলেন, দেশনেত্রী খাল খনন করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন, এই কাজগুলোর মাধ্যমে ধীরে ধীরে দেশের অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য যারা কাজ করে তাদেরকেই বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। আগেই বলেছি আমাদের সকল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কাজেই জনগণের শক্তি হচ্ছে আমাদের শক্তি, জনগণের সমর্থন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমর্থন, জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব, এবং এই কাজের মাধ্যমে আমরা চেষ্টা করব সর্বোচ্চ শক্তিতে ইনশাআল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কারণ এই দেশই হচ্ছে বিএনপির প্রথম ঠিকানা, এই দেশই হচ্ছে বিএনপির শেষ ঠিকানা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, দেশ আমাদের সকলের, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা।
সেজন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকব, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। এই দেশকে যদি আমরা গড়তে না পারি তাহলে আমাদের সন্তানরা দুঃখ কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি সব সময়, করব কাজ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।